হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের একজন বন্ধু। ওনার নাম হচ্ছে সামান্তা শিকদার। ওনার বাড়ি চট্টগ্রাম। তো চলুন আমরা ঘটনাটা শুরু করি। শীতের এক ভরা পূর্ণিমার রাত। গ্রামের সবাই তখন ঘুমিয়ে আছে। তার দিকে বিরাজ করছে নিস্তব্ধতা। শুধু দূরে কোথাও ঝিঝি পোকাদের শব্দ কানে শোনা যাচ্ছে। এমনই এক রাতে গ্রামের এক জেলে, তার নাম রফিক, সে বের হয়েছে মাছ ধরতে। রাত তখন প্রায় 9টা বাজে। গ্রামের মধ্যে রাত 9টাই অনেক রাত। রফিকের চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা, কারণ আজকে রাতে সে মাছ ধরতে যাবে গ্রামের এক ভয়ঙ্কর বিলের দিকে। গ্রামের লোকেরা ওই বিলে কখনো রাতের বেলায় যাওয়ার সাহস পায় না। লোকজন বলে বিলে কিছু একটা ভয়ানক জিনিস আছে, যা রাতের অন্ধকারে সেখানে মাছ ধরতে যাওয়া মানুষদের আর ফিরে আসতে দেয় না। কিন্তু রফিক ছিল গ্রামের সাহসী একজন মানুষ। তার 2 ছেলে ছিল, জামাল আর কামাল। তার বউ হাসিনা বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকত। রফিক ভীষণ গরিব মানুষ, দিনমজুরের মতোই জীবন তার। গ্রামের ধারে ধারে কাজ করত, কিন্তু রাত হলে সে নৌকা নিয়ে মাছ ধরতে বের হতো। ছোট্ট নৌকায় বসে গভীর বিলে জাল ফেলতে সে ভালোবাসত। কিন্তু ওই বিল ছিল একেবারে অন্ধকার, চারদিকে ঘন গাছপালা। সেখানে মাছ ধরতে যাওয়া মানে নিজের প্রাণ নিয়ে খেলা। কিন্তু রফিক এসব কিছু মানত না। তার একটাই চিন্তা, পেট চালানো। আর সেখানে গিয়ে সারা রাত জাল ফেললে প্রচুর মাছ উঠবে, তা বিক্রি করে মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু গ্রামের লোকেরা ওই বিলে ভয়ে যেতে চায় না। কিন্তু রফিক সিদ্ধান্ত নিয়েছে সে ওই বিলে যাবে। পরিকল্পনা মতো সে তার পুরানো ছোট নৌকা আর বড় একটা জাল নিয়ে গ্রামের ভেতর দিয়ে বের হলো। রফিকের স্ত্রী হাসিনা তাকে অনেকবার মানা করছিল ওই বিলে যেতে, কিন্তু রফিক তার কথায় কান দেয়নি। সে বলেছিল, আরে ওসব পিশাচ টিশাচের কথা আমার কাছে বলো না, ওইগুলো গ্রামের মানুষ গুজব ছড়াচ্ছে। আমি ওইখানে গিয়ে মাছ ধরতে যাব, আর আমার বাচ্চাদের মুখে তো কিছু দিতে হবে নাকি। এই কথা বলে রফিক নৌকা নিয়ে বের হয়ে যায়। সেই নৌকা বাইতে বাইতে বিলের কাছাকাছি চলে এসেছে। চারদিকে ঘন গাছপালা, 2 দিকে বাঁশঝাড়, বিশাল বড় বড় বাঁশ। রাত তখন অনেক গভীর। রফিক তার নৌকা নিয়ে বিলে ঢুকলো। চারদিকে ছিল অদ্ভুত নিস্তব্ধতা। বিলের পানিতে শ্যাওলা ভেসে আছে, আর পানি অনেক স্থির। যেন এমন মনে হচ্ছিল অনেক দিন কেউ এই বিলের আশেপাশে আসে না। এই বিলের আশেপাশে কোনো মানুষের কর্মকাণ্ডের কোনো চিহ্ন নেই। রফিক এসব দেখতে দেখতে বিলের মাঝখানে প্রবেশ করলো এবং মাঝখানে নৌকাটা রেখে জাল ফেলতে শুরু করলো। সে জাল ফেলতে ফেলতে একটা সময় অনেক বড় বড় মাছ ধরতে শুরু করলো। সে এত বড় বড় মাছ আগে কখনো ধরতে পারেনি, এজন্য সে অনেক খুশি। সে মাছগুলো ধরে ধরে নৌকার উপর রাখতে শুরু করলো। সে তো আজ অনেক খুশি যে সে আজকে মাছগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু তার খুশি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল, কারণ সে অনুভব করতে লাগলো চারদিকে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। সেই মাছগুলো নৌকার মধ্যে রাখলেও মাছগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে সে মাছগুলো, অনেকগুলো মাছ নৌকার উপর রেখেছিল, তারপর আবার তাকিয়ে দেখে এখানে এতগুলো মাছ নেই, মাত্র 1-2টা মাছ আছে। প্রথমে সে ভেবেছিল মাছগুলো হয়তো নৌকা থেকে লাফিয়ে পানিতে পড়ে যাচ্ছে, এজন্য মাছগুলো কমে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝলো ব্যাপারটা তা নয়। পানির নিচ থেকে কেউ বা কোনো কিছু
তার জালে ধরা পড়া মাছগুলোকে নৌকা থেকে হাত বাড়িয়ে টেনে নিচ্ছে। রফিক তখনও কিছু বুঝতে পারল না, তবে তার মনের ভেতর একটা অজানা আতঙ্ক ঘিরে ধরল। সে ভাবল, মাছগুলোকে আমি নৌকায় রাখছি, একটা হাত পানির নিচ থেকে উঠে মাছগুলোকে নিয়ে যাচ্ছে। এটা কেমন ব্যাপার? এই ঘটনা হতে হতেই আস্তে আস্তে রাত বাড়তে থাকলো, আর রফিকের মনে এক অজানা ভয় জন্মাতে লাগলো। কিছু একটা তার আশেপাশে আছে, যা সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করেই পানির নিচ থেকে উঠে এলো এক বিকট শব্দ, যেন পানির তলা থেকে কেউ হঠাৎ করে উঠে এলো। রফিক তাড়াতাড়ি নৌকায় দাঁড়িয়ে চারপাশে দেখতে লাগলো, আর ঠিক তখনই পানির মাঝখান থেকে একটা অদ্ভুত কালো ছায়ামূর্তি ভেসে উঠল। তার চোখে মুখে কোনো স্পষ্ট চেহারা নেই, মানে এটা আসলে কে এটা বুঝতে পারছে না। শুধু লাল রঙের দুটো চোখ জ্বলজ্বল করছে, আর মুখের সম্পূর্ণ অংশ অন্ধকার। এতক্ষণে রফিক তো বুঝতে পারে যে সে কি ভয়ানক ভুল করে ফেলেছে। তারপর রফিক চিৎকার করতে থাকে, কে 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 তুই? আমার কাছে কি চাস? কিন্তু সেই ছায়া মূর্তি কিছু বলে না। সে ধীরে ধীরে পানির উপরে হাঁটতে থাকে। মানে বিলের উপর তো একজন মানুষ তো কোনোভাবে হাঁটতে পারবে না, একজন মানুষ ডুবে যাবে, কিন্তু ওই অবয়বটা পানির উপরে একদম দাঁড়িয়ে আছে এবং হাঁটতে হাঁটতে রফিকের নৌকার দিকে এগিয়ে আসতে থাকে। ওই ছায়া মূর্তিটার ছিল বিশাল লম্বা লম্বা হাত। সেই হাতগুলো দিয়ে সে রফিকের নৌকা থেকে মাছগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছিল। রফিক প্রথমে ভয় পেয়ে গেলেও কিন্তু সে পরবর্তীতে সাহসিকতা দেখায়। সে ভয়ঙ্কর সাহসিকতা দেখায়। ওই অবয়বটা যখন হাত বাড়িয়ে নৌকা থেকে মাছগুলো তুলছিল, রফিক তখনই তার বইটাটা দিয়ে ওই অবয়বটার হাতের মধ্যে সজোরে বাড়ি মেরেছে। তারপর বাড়ি খেয়ে তো ওই অবয়বটা হাতগুলো তার কাছে নিয়ে যায়। আর রফিক বলে, তুই কে? আর আমি মাছ ধরেছি, তুই সেই মাছগুলো কেন খাচ্ছিস? আমার মাছগুলো ফেরত দে। এত বড় দুঃসাহস দেখে সেই ছায়ামূর্তি থমকে গেল। রফিক তখনও বুঝতে পারছিল না কি ঘটতে চলেছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই পিশাচটি রফিকের উপর ঝাঁপিয়ে পড়ল। সে নৌকার উপর উঠে এলো আর তার বিশাল থাবা দিয়ে রফিককে ধরে নৌকা থেকে পানির ভেতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। রফিক তখন দিশেহারা হয়ে পাগলের মতো চেষ্টা করছে বাঁচার জন্য। ওই পিশাচের সাথে সে ধস্তাধস্তি শুরু করেছে, কিন্তু রফিক তো একজন মানুষ, তার তো শক্তির সীমা থাকবে। এরকমই বাঁচার চেষ্টা করতে করতে তার শক্তি শেষ হয়ে আসছে। তারপর রফিক শেষ উপায় হিসেবে আল্লাহর নাম নিচ্ছে। তারপর দেখতে পায় ওই পিশাচটি তাকে ছেড়ে দিয়েছে। তারপর রফিক কোনো মতে ছাত্রিয়ে জল থেকে উপরে উঠে এলো নৌকার মধ্যে। তার শরীরে যতটুকু শক্তি বেঁচে আছে সে তার সমস্ত শক্তি দিয়ে নৌকা বাইতে লাগলো এবং বাড়ির দিকে আসতে লাগলো। পথে তার সাথে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। সে নৌকা বাইতে বাইতে তার বাড়িতে আসতে সক্ষম হয়। তার নৌকার যে প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন জাল, তারপর মাছ ধরার কৌটা, এগুলো সব সে জলে ফেলে এসে পড়েছে। রফিক ওই পিশাচটির হাত থেকে বেঁচে ফিরলেও তার আতঙ্ক কাটেনি। সেই রাতে সে বাড়িতে ফিরে এলো, কিন্তু কারো সাথে কিছু বলল না। ভয়ে সারা রাত ঘুমাতে পারল না। পরদিন গ্রামের কিছু লোককে বলল ঘটনাটা, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই বলে, তোর মাথায় ভূত চেপেছে, তাই তুই সব সময় ভূত দেখতে পাস, আর ভূতের ভয় পেলে ওই বিলে আর যাওয়ার দরকার নেই। তারা শুধু এটুকুই বলে, তারা রফিকের ঘটনাটা কোনো গুরুত্বই দেয় না। কিন্তু রফিক জানতো সে কি ভয়ানক জিনিস দেখেছে। কয়েকদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তার জাল ঘরের বাইরে থেকে চুরি হয়ে যায়। মানে পরের দিন সে আরেকটা জাল কিনেছিল মাছ ধরার জন্য, কিন্তু সেই জালটাই ঘরের বাইরে থেকে চুরি হয়ে গেল। তারপর তার যা গবাদি পশু ছিল সেগুলো আস্তে আস্তে মারা যেতে লাগলো। গ্রামের লোকেরা বলল, রফিকের কথাই মনে হয় সত্যি। রফিকের পেছনে পিশাচ তাড়া করেছে এবং পিশাচই রফিকের ক্ষতি করছে।
কিন্তু সকল ঘটনার মধ্যেও যেটা সবচেয়ে ভয়াবহ ছিল তা ছিল তার ছেলেদের অদ্ভুত অস্বাভাবিক মৃত্যু। প্রথম দিন তার ছোট ছেলে কামাল হঠাৎ করেই রাতের বেলা বাড়ির বাইরে বেরিয়ে গেল। সকালে সবাই দেখে সে বাড়ি থেকে অনেক দূরের এক বিলে মরে পড়ে আছে। তার শরীর ছিল যেন কোনো কিছু টেনে নিয়ে গেছে। তার দেহের অর্ধেক পানির মধ্যে ছিল আর অর্ধেক শুকনো মাটির উপরে। সবাই বুঝতে পারে এটা অস্বাভাবিক মৃত্যু। তাদের তেমন কোনো শত্রু ছিল না যারা এরকম কাজ করতে পারে। রফিক বুঝতে পারে এটা ওই পিশাচটারই কাজ। এর পরের দিন রাতের অন্ধকারে রফিকের বড় ছেলে ঘর থেকে বের হয়ে যায়। রফিক, তার স্ত্রী এবং কিছু গ্রামবাসীরা বুঝতে পারে যে তার বড় ছেলের সাথেও একই ঘটনা ঘটতে পারে। এজন্য তারা তার বড় ছেলেকে খোঁজাখুঁজি করতে শুরু করে। তারা কোথাও খুঁজে না পেয়ে ওই বিলের কাছে যায়। ওই বিলের কাছে গিয়ে দেখতে পায় তার বড় ছেলের মৃতদেহটাও একইভাবেই ওই বিলের ধারে পড়ে আছে। শরীরটা ছিল অনেক ছিন্ন ভিন্ন, যেন কোনো হিংস্র জন্তু তাকে টেনে নিয়ে এসেছে। এবং তার মাথাটা ছিল পানির নিচে এবং পাগুলো ছিল পানির উপরে। তারপর তার জানাজা পড়ে তাকে কবর দেওয়া হয়। কিছুদিন পর রফিক আর তার স্ত্রী এই ঘটনাগুলোর পর একেবারে ভেঙে পড়ল। তাদের দুই সন্তানকে এমন ভয়ঙ্করভাবে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়ল। হাসিনা তার স্বামীকে বলল, ওই বিলে আর যাবা না তুমি। ওই পিশাচ তোমার পিছনে লেগেছে। সে আমাদের দুই সন্তানকে মেরে ফেলেছে। এখন সে আমাদেরকেও মেরে ফেলবে। তারপর কিছুদিন আর কোনো অদ্ভুত বা ভয়ানক ঘটনা ঘটে না। এভাবে চলে যায় 15 দিন, 20 দিন, 1 মাস। কিন্তু পিশাচের প্রতিশোধ এখনও শেষ হয়নি। এক রাতে রফিক ও হাসিনা ঘরে শুয়েছিল। রাত তখন গভীর আর চারপাশে কোনো শব্দ নেই। হঠাৎ করেই রফিক শুনতে পেল বাইরে কেউ তার নাম ধরে ডাকছে, রফিক, রফিক, বাইরে আয়। রফিক প্রথমে ভাবল সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু ডাক ক্রমাগত বাড়তে থাকলো আর তা একসময় বিকট চিৎকারে পরিণত হলো। রফিক উঠে বাইরে গিয়ে দেখল অদূরে বিলের ধারে সেই কালো ছায়া মূর্তিটি দাঁড়িয়ে আছে। তার লাল চোখগুলো ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছে। পিশাচটি চিৎকার করে বলল, তুই আমার কাজ নষ্ট করেছিস। তুই আমাকে মাছ খেতে দিসনি। তুই আমার হাতে বাড়ি মেরেছিস। এখন দেখ আমি তোর সব কিছু শেষ করে ফেলেছি। এখন আমি তোকেও নিয়ে যাব। পিশাচের চিৎকারে রফিকের কানের পর্দা ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপর ওই পিশাচ হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। রফিক দৌড়ে তার বাড়ির ভেতরে চলে আসলো। এসে দেখে তার স্ত্রী হাসিনা এখনো ঘুমাচ্ছে। সে হাসিনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে পিশাচ এত চিৎকার করছিল, তুমি কি কোনো শব্দ শুনতে পাওনি? তারপর রফিকের স্ত্রী বলে সে কোনোই শব্দ শুনতে পায়নি। তো সেই রাতে আর কোনো ঘটনা হয় না। পরের দিন সকাল হয়। সকালবেলা রফিক ওই বিলের আশেপাশে যাদের বাড়ি ছিল তাদেরকেও জিজ্ঞেস করে যে রাতে কোনো শব্দ শুনতে পেয়েছি কিনা, কিন্তু তারাও বলে রাতে কোনো শব্দই শুনতে পায়নি। তারপর রফিক বুঝতে পারে ওই পিশাচ যা যা বলেছে তা শুধু রফিক একাই শুনতে পেয়েছে। পরের দিন রফিক এবং তার স্ত্রী একজন ভালো কবিরাজের সন্ধান করে। খুঁজতে খুঁজতে তারা 2 গ্রাম পেরিয়ে একজন ভালো কবিরাজের সন্ধান পায়। ওই কবিরাজের কাছে গিয়ে রফিক সমস্ত ঘটনা বিস্তারিত বলে। তারপর ওই কবিরাজ রফিককে বলে ওই পিশাচটা তোমার পিছনে পড়েছে। ওই পিশাচটার হাতে তুমি বাড়ি দিয়ে তাকে আঘাত করেছ, তাই সে তোমার 2 সন্তানকে মেরে ফেলেছে এবং তোমাদেরকেও মারতে চাইছে। আমি তোমাদের বাড়িটা বন্ধ করে দিচ্ছি যেন ওই পিশাচ তোমাদের বাড়িতে এসে তোমাদেরকে মারতে না পারে। আর আমি কয়েকদিনের মধ্যে তোমাদের বাড়িতে যাব। তোমাদের বাড়িতে গিয়ে
তোমাদেরকে আরও কিছু বন্ধ করে দিয়ে আসবো, যেন ওই পিশাচ কোনোভাবেই তোমাদের ক্ষতি করতে না পারে। এখন তোমরা চলে যাও। কবিরাজের এই কথা শুনে রফিক এবং তার স্ত্রী ওইখান থেকে বাড়িতে চলে আসে। এমনিতেই 2-3 দিন কেটে যায়। একদিন রাত 9টার দিকে রফিক শুনতে পায় ওই কবিরাজ তার বাড়িতে এসে ডাকছে। রফিক এবং রফিকের স্ত্রী দুইজনেই দেখতে পায় কবিরাজ উঠানে দাঁড়িয়ে আছে। রফিক ওই কবিরাজকে ঘরের ভেতরে আসার জন্য বলে, কিন্তু ওই কবিরাজ বলে, না, আজকে সময় নেই, আমি খবর পেয়েছি আজকে তোমার একটা ভয়ঙ্কর বিপদ হবে, এজন্য তোমাকে সতর্ক করার জন্য এখানে এসেছি। এই কথা শুনে তো রফিক এবং তার স্ত্রী হাসিনা অনেক ভয় পেয়ে যায়। রফিক বলে, আমার যেহেতু বিপদ হবে, আপনি কিছু একটা করুন, আমাকে বাঁচান। ওই কবিরাজ বলে, আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এসেছি, এখন তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ওই জায়গায় গেলে আমি তোমাকে আরও নিরাপদ করে দেব, যেন ওই পিশাচ তোমাকে আর কোনো ক্ষতি করতে না পারে। তারপর রফিক কবিরাজের কথা মতো তার সাথে চলে যায়। তার হাতে নিয়েছে শুধুমাত্র একটা হারিকেন। রফিকের স্ত্রী ঘরের মধ্যেই দেখতে থাকে যে রফিক ওই কবিরাজের পেছন পেছন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ওই কবিরাজ বলেছে বেশি সময় লাগবে না, রফিক ওই কবিরাজের সাথে শুধু 10 মিনিট সময় দিলেই হবে। কিন্তু রফিকের স্ত্রী এই যে বসে আছে, কিন্তু রফিক তো আর ফিরছে না। 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু রফিক আর আসে না। এমনি এমনি বসে থাকতে থাকতে সারা রাত কেটে যায়। পরের দিন সকাল হয়। রফিকের স্ত্রী প্রতিবেশীদের কাছে বলছে এরকম এরকম হয়েছে। রফিক কবিরাজের সাথে কোথায় যেন চলে গেছে 10 মিনিটের কথা বলে, কিন্তু সারা রাতও বাড়ি ফিরেনি। প্রতিবেশীরা এবং গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করতে গিয়ে তারা ওই বিলের দিকেও খুঁজতে থাকে, কিন্তু আগে যে 2বার রফিকের ছেলে বিলের মধ্যে পড়েছিল, কিন্তু তারা এরকম দেখতে পায় না। মানে রফিকের 2 ছেলে যে বিলের মধ্যে এক মাথা ডুবে ছিল পানির উপর, আর পাগুলো ছিল মাটির উপর, এরকম ভেবেছিল গ্রামের প্রতিবেশীরা, কিন্তু তারা এরকম বুঝতে পারে না। গ্রামের মধ্যে আরও অনেক খোঁজাখুঁজি হয়, কোনো জায়গায় রফিকের কোনো সন্ধান পাওয়া যায় না। গ্রামবাসীরা ওই কবিরাজের কাছেও গিয়ে বলেছে, আপনি তো রফিককে ডেকে নিয়ে এসেছিলেন, তো রফিককে তো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কবিরাজ বলে, আমি কখন রফিককে ডেকে নিয়ে এসেছি? ওই পিশাচটা হয়তো আমার রূপ ধরে রফিককে ডেকে নিয়ে কোথাও মেরে ফেলেছে। তারপর সবাই কিছু ডুবুরি মিলে বিলের পানিতে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দেখে বিলের গভীরে, মানে অনেক নিচে, রফিকের মাথাটা মানে মাটির মধ্যে গেঁথে রাখছে এবং পাগুলো উপরের দিকে উঠিয়ে রাখছে। মানে এরকমভাবে রফিককে মেরে ফেলেছে। রফিকের এরকম মৃত্যু দেখে ওই কবিরাজও মনের মধ্যে অনেক কষ্ট পায়। তারপর ওই কবিরাজ তার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে ওই পিশাচটিকে হাজির করে। ওই পিশাচটি বলে যে রফিক তার হাতে বাড়ি মেরেছে, সে শুধু রফিকের কাছ থেকে মাছ খেতে চেয়েছিল, কিন্তু রফিক অনেক সাহসিকতা দেখিয়ে তার হাতে বাড়ি দিয়ে তাকে আহত করেছে। এজন্য সে রফিককে মেরে ফেলেছে এবং তার আগে তার 2 ছেলেকেও মেরে ফেলেছে। কবিরাজ ওই পিশাচকে জিজ্ঞেস করে, রফিককে কিভাবে মারলি? ওই পিশাচটা কবিরাজকে বলে, আমি রাত 9টার দিকে আপনার রূপ ধরে রফিকের বাড়িতে গিয়েছিলাম। রফিককে বুঝিয়ে তাকে আমার সাথে নিয়ে এসেছি। রফিকের হাতে ছিল একটা হারিকেন, তাই আমি তখন তাকে কোনো ক্ষতি করতে পারছিলাম না। কিন্তু আমি যেহেতু তাকে বাড়ি থেকে ডেকে এনেছি মারার জন্য, তো তাকে তো আমি মেরেই ছাড়বো। তার হাতে হারিকেনের আগুনের জন্য আমি তার কাছেও যেতে পারছিলাম না। রফিক আমাকে জিজ্ঞেস করছিল, কবিরাজ মশাই, আপনি আমার থেকে দূরে দূরে হাঁটছেন কেন? আর আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু আমি কোনো শব্দ করিনি। আমি হাঁটতে হাঁটতে এই বিলের কাছে চলে এসেছি এবং রফিককেও জাদুবিদ্যার মাধ্যমে এখানে নিয়ে এসেছি, কিন্তু তার হাতের হারিকেনের আলো তখনও জ্বলজ্বল করছিল। তারপর আমি প্রচণ্ড জ্বর সৃষ্টি করি। এই জ্বরের বাতাসে আশেপাশে গাছপালাগুলো উড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। ওই জ্বরের বাতাসে রফিকের হারিকেনের আগুনটা নিভে গেছে।
তখনই আমি রফিককে পেয়েছি মারার জন্য। এতক্ষণে রফিক বুঝতে পারে সে কবিরাজ ভেবে কার সাথে চলে এসেছে। সে বলতে থাকে, আমাকে এই বিলের কাছে নিয়ে এসেছেন কেন কবিরাজ? তারপর আমি হাসতে থাকি এবং আমার চেহারা পরিবর্তন হতে থাকে। হাতের নখগুলো বড় হয়ে যেতে থাকে। রফিক আমাকে দেখে একটা চিৎকার করে। সে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু আমি তো তাকে দৌড়ে পালিয়ে যেতে দেইনি। আমি হাত বাড়িয়ে তার গলা ধরে তাকে ওই পানির মধ্যে একটা চুবানি দিলাম। তারপর তার মাথাটা পানির নিচে কাদার মধ্যে গেঁথে দিলাম। এভাবেই তার মৃত্যু হয়েছে। আমরা পিশাচ জাতি, আমরা শুধু মাছ খেতে আসি। আমাদেরকে কেউ আঘাত করলে আমরা তাদেরকে কখনো ক্ষমা করি না। তারপর ওই কবিরাজ জিজ্ঞেস করলো, রফিকের স্ত্রীকে কি ওই পিশাচটা মেরে ফেলবে? ওই পিশাচটা বলে, যদি তাকে খুশি করা হয় এবং তার অনুযায়ী মূল্য দেওয়া হয়, তাহলে রফিকের স্ত্রীকে ওই পিশাচটা মারবে না। তারপর ওই পিশাচটা বলে তাকে 2টা ছাগল দিতে হবে। ছাগলগুলোকে রাতের একা একা ওই বিলের মধ্যে রেখে আসতে হবে এবং আসার সময় পেছনের দিকে তাকানো যাবে না। পিছনে যে কোনো শব্দই হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু কোনোভাবেই পেছনে তাকানো যাবে না। পেছনে তাকালেই কাঠটা মোটকে দেওয়া হবে এবং সেখানে মারা পড়বে। কবিরাজ রফিকের স্ত্রীর কাছে এই কথাটা বলে যে তাকে বাঁচতে হলে 2টা ছাগল ওই বিলের ওইখানে একা একা গিয়ে দিয়ে আসতে হবে রাতের অন্ধকারে। কিন্তু রফিকের স্ত্রী তো এত সাহস পায় না যে রাতের অন্ধকারে সে 2টা ছাগল নিয়ে যাবে এবং চলেও আসবে। কবিরাজ তাকে বুঝায় যে সেই যদি নিয়ম কানুনগুলো পালন করতে পারে তাহলে ওই পিশাচ তাকে মারবে না এবং ওই ছাগল দেওয়ার জন্য ওই বিলে গেলেও তাকে মারবে না, যদি সে পেছনের দিকে না তাকায়। রফিকের স্ত্রী কথা মতো ওই ছাগলগুলো নিয়ে ওই বিলের দিকে হাঁটতে থাকে। তখন রাত বাজে প্রায় 9:30 এবং চারদিকে গভীর অন্ধকার নেমে এসেছে। রাতের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, যেন কোনো পুরানো মৃতদেহের পচা গন্ধ। হাসিনা এমনিতেই মহিলা মানুষ, তাই সে খুব ভয় পাচ্ছিল। ভয়ে তার হাত পা কাঁপছিল। তারপরেও সে 2টা ছাগলের দড়িগুলোকে শক্তভাবে ধরে রেখেছে। কিন্তু সে যদি কাজটা করতে না পারে তাহলে তো ওই পিশাচ তাকেও মেরে ফেলবে। তাই সে কথা মতো ছাগলগুলোকে টেনে নিয়ে বিলে এগিয়ে যাচ্ছে। রাস্তায় কিছু গাছের পাশ দিয়ে যাওয়ার সময় হাসিনা লক্ষ্য করে গাছগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছে, যেন গাছের ডালগুলো হঠাৎ করে বেঁকে তার দিকে হাত বাড়াচ্ছে। বাতাস একেবারেই ছিল না, কিন্তু গাছের পাতাগুলো শো শো শব্দ করছিল। সেই শব্দগুলো যেন ফিস ফিস করে কিছু বলতে চাইছিল হাসিনাকে। মাঝে মাঝে গাছের ছায়াগুলো এমনভাবে নড়ছিল যেন কোনো মানুষের আকৃতি নিচ্ছে, আর তারা হাসিনার দিকে চোখ ফাটিয়ে তাকিয়ে আছে। হাসিনা যতই বিলে এগিয়ে যাচ্ছে ততই তার পেছনে অদ্ভুতভাবে কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছে। প্রথমে সে ভেবেছিল এগুলো হয়তো তার ছাগলের পায়ের শব্দ, কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারল যে ছাগলগুলো তো তার সামনেই আছে আর পেছনে কোনো মানুষ হাঁটছে। সে পেছনে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু শব্দটা ঠিকই আছে। এমন যেন কেউ ধীরে ধীরে তার পেছনে থেকে এগিয়ে আসছে। যখন হাসিনা বিলের একদম কাছাকাছি পৌঁছায় তখন তার চোখ পড়ল পানির উপরে। বিলের পানিতে পূর্ণিমার আলো পড়ে ঝিকিমিকি করছে, কিন্তু সেই পানিতে আর ছাগলগুলোর ছায়া ঠিক মতো দেখা যাচ্ছিল না, বরং পানিতে অদ্ভুত কিছু প্রতিফলন দেখা যাচ্ছিল, যা হাসিনাকে হতভম্ব করে দিল। পানির মধ্যে মানুষের হাত, পা আর বিকৃত চেহারার প্রতিফলন ভেসে উঠছিল, যা যেন তাকে পানির দিকে গভীরে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বিলের মধ্যে থেকে ভেসে উঠল 2টি জ্বলজ্বলে লালচে আলো। এটা ঠিক যেন মানুষের চোখ, কিন্তু অনেক বড় এবং ভয়ঙ্কর। হাসিনা বুঝতে পারল যে
পিশাচটি তাকে দেখছে এবং সে ছাগলগুলোকে নিতে প্রস্তুত। সেই লালচে চোখ দুটো অন্ধকারের মধ্যে আরও তীব্রভাবে জ্বলতে লাগলো, আর তার দৃষ্টিতে একটা নির্মমতা ছিল। হাসিনা যখন বিলে ছাগলগুলো রেখে আসছিল, তখন হঠাৎ করেই চারপাশ থেকে চাপা কান্নার আওয়াজ আসতে লাগলো। প্রথমে সে বুঝতে পারল না, কিন্তু কান্নার আওয়াজগুলো ধীরে ধীরে বাড়তে থাকলো। আওয়াজগুলো যেন অসংখ্য মানুষ যন্ত্রণায় ছটফট করছে। সেই কান্নার মধ্যে হাসিনা তার নিজের মৃত সন্তানদের কণ্ঠস্বরও শুনতে পেল। এক মুহূর্তের জন্য সে পেছনে ফিরে তাকাতেই চাইল, কিন্তু পিশাচের হুঁশিয়ারি মনে করে নিজেকে সামলে নিল। হাসিনা যখন বাড়ির পথে রওনা দিয়েছে, তখন দূরে কিছু ছায়া মূর্তি দেখতে পায়, যেগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তাদের শরীরের কোনো স্পষ্ট আকৃতি নেই, কিন্তু তাদের দেহগুলো কুয়াশার মতো ঘন আর কালো। তারা ধীরে ধীরে নড়ছিল, আর তাদের চোখ দুটো জ্বলছিল পিশাচের মতোই। হাসিনা ভয়ে পা বাড়িয়ে দ্রুত বাড়ির পথে আসার চেষ্টা করছে। হাসিনা যখন বাড়ির দিকে আসতে শুরু করলো, তখন সে পেছন থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যেন কেউ ছাগলগুলোকে ছিঁড়ে ফেলছে। মাংস ছিঁড়ে নেওয়ার বিকট আওয়াজ আর ছাগলগুলোর চিৎকার তার মনে ভয় করে দিল। কিন্তু সে পিশাচের নির্দেশ মতো পেছনে তাকালো না। আওয়াজগুলো আরও বাড়তে থাকলো, আর পানির ছিটা তার পায়ের কাছে এসে পড়ল। হাসিনা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দূর থেকে তার বাড়িটাও দেখতে পাচ্ছে। কিন্তু হঠাৎ করেই এক তীব্র শীতল বাতাসের ঝাপটা তার দিকে এসে আঘাত করল। সেই বাতাস ছিল বরফের মতো ঠান্ডা, যা তার শরীরকে এক মুহূর্তের জন্য জমিয়ে দিল। বাতাসের মধ্যে কোনো শক্তি ছিল, যেন সে তাকে বিলে ফিরে যেতে বাধ্য করছে। মানে সে বাড়ির দিকে যেতে চেষ্টা করছে, কিন্তু ওই বাতাসটা তাকে বাধা দিচ্ছে এবং ওই বিলের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। হাসিনা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, কিন্তু কোনো রকমে নিজের ভয়কে জয় করে সে বাড়ির দিকে ফিরে যেতে থাকলো, যদিও বাতাসের চাপ ক্রমাগত বেড়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঠিক বাড়ির কাছাকাছি আসার সময় ঘটে। তখন সে শুনতে পেল পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে, হাসিনা, হাসিনা। আওয়াজটি ধীরে ধীরে বাড়তে থাকলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে অনুসরণ করছে। সেই ফিস ফিস আওয়াজে একটা হিমশীতল ভয় ছিল, কিন্তু হাসিনা পেছনে তাকানোর সাহস করল না। সে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখানে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে দূর থেকে তার বাড়িটিকে দেখে প্রচণ্ড ভয় পায়। একদম অন্ধকারের ভেতর তার বাড়ির ভেতর না জানি কি লুকিয়ে আছে, এটা ভেবে সে অনেক ভয় পাচ্ছে এবং তার নিজের বাড়িটাকেই ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। এত অন্ধকারের মধ্যে সে এখন কোথায় যাবে? তার বাড়িতে ঢুকতেই তার এত ভয় লাগছে কেন? তাই সে ওই দিন রাতে আর তার বাড়িতে ঢোকার সাহস পায়নি। সে ওই দিন রাতটা তার এক প্রতিবেশীর বাড়িতে ছিল। পরের দিন সকালে তার বাড়িতে চলে এসেছে। তারপর আর তার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটতে শোনা যায়নি। তো ঘটনাটা এখানেই শেষ হলো বন্ধুরা। আমাদের একজন বন্ধু সামান্তা শিকদার অনেক কষ্ট করে এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন, তাই ওনাকে অনেক ধন্যবাদ। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা এখন চলে যাব আমাদের আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। এখন আমরা যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল আমার মেজো মামার সাথে। এটাও একটা গ্রামেরই ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল প্রায় 2000 সালের দিকে। আমাদের মামার বাড়ি ছিল সিমরাইল, যেটা একটা অজপাড়া গ্রাম। 2000 সালে তো সেটা আরও অজপাড়া গ্রাম, উন্নতির কোনো ছিটে ফোটাও ছিল না। আমার মেজো মামার বয়স তখন 20 বছর। উনি আবার মাছ ধরতে পছন্দ করতেন।
ওনাদের বাড়ির কাছে ছিল একটা পুকুর। ওই পুকুরটার চারপাশে বিশাল বড় বড় গাছপালা। গাছের ছায়ার জন্য ওই পুকুরে কোনো সূর্যের আলো পড়তো না। গাছপালার সাথে অনেকগুলো বাঁশ ওই পুকুরের চারপাশে অবস্থিত। আমার মেজো মামা প্রায় প্রতিদিনই ওইখানে মাছ ধরতেন। উনি দিনের বেলা মাছ ধরতেন, কোনোদিনও রাতের বেলায় মাছ ধরতে যাননি। হাতে একটা মাছ ধরার ছিপ নিয়ে পুকুরের পাড়ে বসে থাকতেন এবং ওই ছিপটা পুকুরের মধ্যে ফেলতেন এবং পুকুর থেকে মাছ ধরতেন। কিন্তু একদিন ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। আমার মামা মূলত বুঝতে পারেনি যে রাতের অন্ধকারে এই পুকুরে কি হতে পারে। উনি একদিন দুপুর 3টার দিকে একটা বড়শির ছিপ নিয়ে ওই পুকুরে এসেছে মাছ ধরতে। প্রতিদিনের মতোই স্বাভাবিক ঘটনা। উনি আবার একটা চাটি নিয়ে এসেছিল। উনি প্রতিদিনই ওই চাটিটা নিয়ে এসে ওই চাটিটার উপর বসে উনি মাছ ধরে। কিন্তু যেদিন ওনার সাথে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল, এর আগের দিন রাতে ওনার ঠিক মতো ঘুম হয়নি। উনি দুপুরের খাবার শেষ করে 3টার দিকে এখানে মাছ ধরতে চলে এসেছে। উনি বড়শির ছিপটা পুকুরের মধ্যে ফেলে একটা মাছ পেয়েছে। ওই মাছটাকে বালতিতে রেখেছে এবং বড়শির ছিপটা আবার পুকুরে ফেলে দিয়েছে। এমনিতে শোনা যায় ওই পুকুরটা একটু ভুতুড়ে পুকুর, কিন্তু আমার মামা ভেবেছিলেন যে ভূতেরা তো শুধু রাতের বেলায় আসতে পারে, দিনে তো তারা কিছু করতে পারবে না। এজন্য দিনের বেলায় উনি খুব সাহসিকতার সাথে ওইখানে মাছ ধরতে যেতেন। কিন্তু ওই দিন যেহেতু ওনার আগের দিন রাতে যেহেতু ওনার ঠিক মতো ঘুম হয়নি, সেজন্য ওনার চোখ লেগে এসেছে মাছ ধরতে ধরতে। উনি কি করেছেন, উনি বড়শির ছিপটা পুকুরে ফেলেই ওইখানে ঘুমিয়ে গেছেন। মানে বাড়িটা তো ছিল একটু দূরে, এজন্য উনি আর বাড়িতে যাননি। উনি ভাবে যে এখানেই ঘুমাই, একটু পরে উঠে বাড়িতে চলে যাব। উনি তো ভাবছে যে ঘুম হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই ভেঙে যাবে। কিন্তু উনি যে ঘুমিয়েছিলেন, ওনার ঘুম ভাঙে প্রায় রাত 8টার দিকে। ঘুমিয়েছিলেন প্রায় 4টার দিকে, কিন্তু ওনার ঘুম ভাঙে রাত 8টা। 4 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। ঘটনাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এরকম নির্জন একটা ভুতুড়ে পুকুরে উনি দিনের বেলায় গেছে মাছ ধরতে, উনি ঘুমিয়ে রাত 8টার দিকে ঘুম ভাঙে। তারপর উনি আশেপাশে খেয়াল করে দেখে একদম অন্ধকার হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়েও দেখে একদম অন্ধকার। তখন আবার পূর্ণিমার চাঁদ ছিল না, চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে ছিল। উনি তো মনে মনে খুব ভয় পায়। আর ওনার কাছে কোনো আলোও ছিল না। আলোর তো এমনিতেও দরকার ছিল না, কারণ দিনের বেলায় এসেছে, উনি লাইট বা হারিকেন দিয়ে কী করবে। কিন্তু উনি তো আর বুঝতে পারে নাই যে রাত হয়ে যাবে। এখন উনি চিন্তা করছে এখন উনি কিভাবে বাড়িতে যাবে। আশেপাশে তো রাস্তাও দেখা যাচ্ছে না, এরকম গুটগুটে অন্ধকার। তারপর উনি মাছের ছিপটা পুকুর থেকে তুলে আনলেন, এনে উনি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন। ওনার যে চাড়িটা এনেছিল ওই চাড়িটা বাজ করছে, কিন্তু উনি খেয়াল করে একটা অদ্ভুত ঘটনা। উনি পুকুরের এক পারে বসেছিলেন, ওইদিকে একটু গাছপালা কম ছিল, আর অন্য পারে ছিল একটা ঘন বাঁশঝাড়। আপনারা তো জানেন বাঁশ গাছের মধ্যে ভূত প্রেত পিশাচ এগুলো বেশি চলাচল করে, সেরকমই একটা বাঁশঝাড় ছিল ওইখানে। আমার মামা খেয়াল করে পুকুরের মধ্যে ভূত ভূত করে আলো হচ্ছে। মানে চারপাশে তো একদম অন্ধকার, কিন্তু পুকুরের ভেতর থেকে কিছু আলো বের হচ্ছে। এটা দেখে উনি থমকে যায় এবং দেখার চেষ্টা করে যে আসলে জিনিসটা কি হচ্ছে, পুকুরের ভেতর কিভাবে আলো জ্বলছে। ওই আলোর জন্য উনি আরও দেখতে পায় পুকুরের মধ্যে ভূত ভূত হচ্ছে এবং পুকুরের ভেতর থেকে কোনো কিছু একটা উপরের দিকে উঠে আসছে। উনি দেখতে পায় ঘোড়ার গাড়ির মতো একটা জিনিস, কিন্তু ওইখানে কোনো ঘোড়া না, অন্যরকম কোনো প্রাণী। ঘোড়ার গাড়িতে যেমন 2টা ঘোড়া থাকে সামনের দিকে, কিন্তু ওই গাড়িটা এরকমই, কিন্তু সামনে 2টা ঘোড়া না, অন্য কোনো প্রাণী। ওই প্রাণীগুলোর মাথার মধ্যে 3টা করে শিং আমার মামা স্পষ্ট দেখতে পায়। আর ওই গাড়িটা আর ঘোড়ার মতো যে প্রাণীগুলো ছিল সবগুলোর শরীর থেকে আলো বের হচ্ছে
এজন্য আমার মামা দেখতে পাচ্ছে এগুলো আসলে কি, মানে কোনটা কীরকম দেখতে। ওই প্রাণীগুলোর মাথার মধ্যে 3টা করে শিং। ওই প্রাণীগুলোর সারা শরীরে এই তো আলো, শরীরে হচ্ছে হলুদ কালারের আলো, আর বিশেষ করে তাদের চোখের মধ্যে লাল কালারের আলো জ্বলছে। আমার মামা একটু লুকিয়ে থাকে, গাছের আড়ালে লুকিয়ে থাকে, যেন আমার মামাকে এই জিনিসগুলো দেখতে না পায়। আর আমার মামা এতক্ষণে বুঝে ফেলেছে এখানে উনি কোনো অস্বাভাবিক ঘটনা দেখতে পারবে। এখন অস্বাভাবিক ভুতুড়ে ঘটনা এখানে ঘটতে থাকবে। ওই প্রাণীগুলোর 4টা করে পা, ঘোড়ার মতো এই প্রাণীগুলো, কিন্তু 3টা শিং আর 2টা চোখে লাইট জ্বলছে, মানে 2টা চোখে আলো। আর 2টা বিশাল বড় বড় লম্বা লম্বা দাঁত বের হয়ে আছে প্রাণীগুলোর, মানে 2টা প্রাণীতে টোটাল 4টা দাঁত বের হয়ে আছে। এই ঘোড়ার গাড়িটা একদম পানির নিচ থেকে উপরে উঠে আসে। আসার পর আমার মামা দেখতে পায় ভিতরে 2জন মানুষের মতো অবয়ব বসে আছে। একজনকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, মানে 2টাই পুরুষ মানুষ। একজনকে মাথার মধ্যে মুকুট, শরীরের মধ্যে অনেক স্বর্ণের চেইন, স্বর্ণের গহনা পরিয়ে রাখা হয়েছে। আর ওই গাড়িটার চালক একজন ওই প্রাণীগুলোর উপরে লাঠি দিয়ে আঘাত করছে এবং ওই প্রাণীগুলো একটু সামনের দিকে যাচ্ছে। এভাবে আমার মামা দেখতে পায় প্রায় 3টা গাড়ির মতো বের হয়েছে, 3টা ঘোড়ার গাড়ির মতো বের হয়েছে, এবং প্রতিটা গাড়িরই সামনের দিকে ওই অদ্ভুত অদ্ভুত প্রাণী, মানে 3টা শিং, 2টা লাল চোখ, আর হচ্ছে লম্বা লম্বা 2টা করে দাঁত, কিন্তু প্রাণীগুলো এমনিতে দেখতে ঘোড়ার মতো। আর ওইগুলোর ভেতরে 3জন করে 3টা গাড়িতে টোটাল 9জন মানুষের মতো অবয়ব। 2জন করে হচ্ছে এই মানুষের মতো অবয়ব বসে আছে, আর একজন হচ্ছে চালক। আমার মামা দেখতে পায় প্রথম গাড়িটা পানি থেকে উপরে উঠে আকাশের উপর একটু স্থির হয়ে দাঁড়িয়েছিল, তারপর সেটা বাঁশঝাড়ের ভেতর থেকে কোথায় যেন চলে গেল, হারিয়ে গেল। এটার পেছন 2 নাম্বার গাড়িটাও এরকমভাবেই চলে গেল, মানে এটার পেছন পেছন বাঁশঝাড়ের ভেতর থেকে চলে হারিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। 3 নাম্বারটাও এরকমভাবে হারিয়ে গেল। আমার মামা অপেক্ষা করছে যে পুকুরের ভেতর থেকে এরকম গাড়ি আর আসবে কিনা, কিন্তু উনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও এরকম গাড়ি আর দেখতে পায় না। কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক। আমার মামা ওই গাড়িগুলো চলে যাওয়ার পর মনে মনে ভাবতে থাকে যে উনি এতক্ষণ এগুলা যা দেখেছে এগুলো কি সত্যি দেখেছে, নাকি উনি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছে। কিন্তু এটা তো কোনোভাবেই স্বপ্নের মতো মনে হয় না, কারণ উনি তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে। আর উঠে এই চাঁদিটা বাস করার পরেই কিন্তু উনি এই গাড়িটা দেখতে পেয়েছে, ওই গাড়িগুলো দেখতে পেয়েছে। উনি তো দেখতে পায় যে চাঁদিটা বাস করাই আছে, আর ওই গাড়িগুলো একটা একটা করে চলে গেল। আর এগুলোর মধ্যে সব দিকে একদম আলো, গাড়িগুলোর মধ্যে একদম আলো, ভিতরে যে অবয়বগুলো বসে আছে সবগুলোর মধ্যে আলো। আমার মামা যে বেশ ভয় পেয়েছেন ব্যাপারটা এরকম না, কারণ এগুলো তো ভয় পাওয়ার মতো কোনো ছিল না। এগুলো হচ্ছে একদম অদ্ভুত বা রাজকীয় কোনো ব্যাপার স্যাপার। কিন্তু ঘটনা এখানে শেষ না। আমার মামা কিছুক্ষণ ওইখানে বসে থাকে, বসে চিন্তা করছিল যে এগুলো আসলে কি দেখলাম, আর বাড়িতে গিয়ে মানুষদেরকে বললে তারা বিশ্বাস করবে কিনা এসব কথা। আমার মামা এতক্ষণ বসা ছিল, তারপর তিনি উঠে দাঁড়িয়ে আরও দেখার চেষ্টা করে দূরে আরও কিছু দেখা যায় কিনা। ওইগুলো তো চলে গেছে, আর তো দেখা যায় না। দাঁড়িয়ে বাঁশঝাড়ের দিকে দেখার চেষ্টা করে যে বাঁশঝাড়ে কিছু দেখা যায় কিনা, কিন্তু উনি বাঁশঝাড়ে তাকিয়ে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। তখন তো চারদিকে মোটামুটি অন্ধকারই ছিল, আকাশ হালকা আলো দেখা যাচ্ছিল। উনি বাঁশঝাড়ের দিকে তাকিয়ে দেখতে পায় বিশাল বড় একটা বাঁশের উপর একটা বানরের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার একটা পা ওই বাঁশটার উপরই আছে, আর অন্য আরেকটা পা দূরের আরেকটা বাঁশের উপর, মানে ওই অবয়বটা হেলান দিয়ে একটা বাঁশের উপর বসে আছে, আর বাঁশটাও অনেক উচ্চতায় ছিল। আর অবয়বটা বানরের মতো দেখতে হলেও তার আকৃতি বানরের মতো না, তার আকৃতি ছিল একটা বিশাল বড় উঁচা লম্বা মানুষের মতো, অথবা তার থেকে আরও বেশি। ওই এলাকায় কোনো বানরও ছিল না, আর ওই অবয়বটার পাগুলো এত লম্বা লম্বা যে একটা বানর বা একটা মানুষের পাও এত লম্বা হবে না। আমার মামা তো বুঝতে পারে যে এটা কোনো ভয়ানক জিনিস। তার থেকেও আরও ভয়ানক কথা হচ্ছে ওই অবয়বটার 2টো চোখে হলুদ কালারের মতো এক ধরনের লাইটের মতো জ্বলজ্বল করছে,
এবং আমার মামা এটাও বুঝতে পারে যে ওই অবয়বটা আমার মামার দিকেই তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে এতক্ষণ কিছু করেনি। কিন্তু আমার মামা যেহেতু উঠে দাঁড়িয়ে আছে, তাই আমার মামা এই অবয়বটাকে দেখতে পেয়েছে এবং ওই অবয়বটা ডেপ ডেপ করে আমার মামার দিকে তাকিয়ে আছে গাছের উপর থেকে। আমার মামা তো এটা দেখে প্রচণ্ড ভয় পায় এবং তিনি নিচে একদম পড়ে যায়, পরে বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু দেখে ওই অবয়বটা কোনো নড়াচড়া করে না, শুধু তাকিয়ে আছে আর তার চোখগুলো আলোতে জ্বলজ্বল করছে। তারপর আমার মামা লক্ষ্য করে ওই বাঁশঝাড়ের দিকে কিছু আলো দেখা যাচ্ছে। তিনি বুঝতে পারে যে একটু আগে যে ঘোড়ার গাড়িগুলো গেছিল আকাশের উপর দিয়ে, ওই গাড়িগুলোই আবার ফেরত আসছে। ওই গাড়িগুলো কিন্তু মাটির মধ্যে একটা গাড়ি স্বাভাবিকভাবে যেভাবে চলে এরকম না, ওই গাড়িগুলো একটু হাওয়ার মধ্যে বেশি বেশি চলে এরকম দেখা যাচ্ছে। বাঁশঝাড়ের উপর থেকে প্রথম গাড়িটা এসে পুকুরের ভেতরে চলে গেল। তারপর পুকুরটা একটু আলোকিত হলো। দ্বিতীয় নাম্বার গাড়িটা পুকুরের এখানে এসে যাচ্ছে না, পুকুরের উপর বেশে আছে, মানে পুকুরের জলের উপর থেকে আরও 2 হাত উপরে হাওয়ার মধ্যে বেশে আছে। আর তৃতীয় নাম্বার গাড়িটাও এর পেছনে এই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আমার মামা এই গাড়িগুলো দেখার জন্য উপরে যে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে বাঁশের উপর, সেটা ভুলেই গিয়েছিল প্রায়। ওই অবয়বটা ওই গাড়িগুলোর উদ্দেশ্যে বলছে, একজন মানুষ আপনাদেরকে দেখে ফেলেছে। এই কথা শুনে তো আমার মামার গা ভয়ে কেঁপে উঠল। তারপর ওই বাঁশের উপর বসে থাকা অবয়বটা আমার মামার দিকে আঙ্গুল ইশারা করে। ইশারা করার পর ওই দুটো গাড়িতে যারা যারা বসেছিল সবাই আমার মামার দিকে ঘুরে তাকায়। এতক্ষণ কিন্তু ওই গাড়িগুলো আমার মামাকে দেখতে পায়নি, আমার মামাই শুধু তাদেরকে দেখতে পেয়েছে। কিন্তু ওই অবয়বটা যেহেতু তাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমার মামা লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল, তারপর তারা আমার মামার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে তাকায়। আমার মামা তো এতক্ষণ ভেবেছিল সে যা দেখেছে বাড়িতে গিয়ে সব কিছু বলবে, কিন্তু তার এখন ভয় হচ্ছে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা, এটাই সন্দেহ। 3 নম্বর গাড়িতে থাকা একজন আমার মামার দিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর এত বড় সাহস কিভাবে হলো? এত রাতে আমাদের এই পুকুরে তুই আসার সাহস কিভাবে দেখিয়েছিস? এবং আমাদেরকে তুই দেখে ফেলেছিস। তোকে যদি আমরা ছেড়ে দেই তাহলে তুই বাড়িতে গিয়ে সবাইকে আমাদের কথা বলে ফেলবি, সেটা তো আমরা পছন্দ করব না। এসব কথা শুনে তো আমার মামা ভয়ে কান্না করতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে আমি তো এখানে ইচ্ছা করে আপনাদেরকে দেখিনি, আমি দুপুরে এসেছিলাম, আমার চোখ লেগে গিয়েছিল, চোখ লেগে যাওয়ার পর আমি এখানে ঘুমিয়ে যাই, ঘুমানোর পর আমি একটু আগে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই আপনাদেরকে দেখতে পাই, আমি তো ইচ্ছা করে আপনাদেরকে দেখতে আসিনি। আমার মামার এরকম কান্না কান্না কথা শুনতে পেয়ে 2য় নাম্বার গাড়িতে থাকা একজন বলে যে সে তো ঠিকই বলছে, সে তো আমাদেরকে ইচ্ছা করে দেখেনি, তাকে আমরা ক্ষমা করে দেব। তারপর ওই অবয়বটা আমার মামাকে বলে যে আমরা তোমাকে একটা শর্তেই ছেড়ে দিব, তুমি বাড়িতে গিয়ে কাউকে আমাদের ব্যাপারে কোনো কিছু বলবা না, আমাদের কথা কাউকে বলবা না, কারণ এগুলা গোপন, আমাদের কথা কেউ জানতে পারে না এবং আমাদের অস্তিত্ব সম্পর্কে কোনো মানুষ জানে না। এই প্রথমবার তুমি আমাদেরকে দেখতে পেয়েছো এবং পৃথিবীর কোনো মানুষ এই প্রথমবার আমাদেরকে দেখতে পেয়েছে, সেটা তুমি। তুমি এখন বাড়িতে চলে যাও আর আমাদের কথা কাউকে বলবে না, আমাদের কথা অবশ্যই মনে রাখবে। তারপর আমার মামা ওইখান থেকে প্রাণ বাঁচিয়ে বাড়িতে চলে আসে। দীর্ঘদিন এই কথাটা উনি কারোর কাছে শেয়ার করে না, কিন্তু প্রায় 6 বছর পর উনি এই কথাটা বলে ফেলে। কিন্তু তখন উনি আবার বাড়িতে ছিলেন না, উনি গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিলেন। উনি ভাবতেন যে গ্রামে থাকলে হয়তো ওই পিশাচগুলো বা উনি যেগুলো গিয়ে দেখেছে আলো চলতে শরীরের মধ্যে, ওইগুলো গ্রামের মধ্যে থাকলে হয়তো ওনার ক্ষতি করতে পারবে। কিন্তু উনি যেহেতু এখন শহরে চলে এসেছে, তো এখন হয়তো ওরা বাবার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য উনি শহরে এসে মানুষদের কাছে এই কথাটা শেয়ার করে যে উনি এরকম এরকম দেখেছে এবং সেখান থেকে আমরাও জানতে পারি। কিন্তু আমার মামা এই কথা বলার পর
ওনার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা এবং অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। উনি রাতের অন্ধকারে একা একা রাস্তা দিয়ে হাঁটার সময় খেয়াল করে কেউ ওনার পিছু করছে। মানে উনি ওনার পেছন পেছন কারো পায়ের শব্দ শুনতে পায়, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। আবার উনি যখন বাড়িতে একা থাকেন, মানে শহরের মধ্যেই যখন একা থাকেন, তখন উনি শুনতে পায় ওনার বেসিংয়ের কল কেউ ছেড়ে দিয়েছে। ঝর্ণা থেকে অটোমেটিক জল পড়ছে। তারপর উনি গিয়ে কল বন্ধ করে এবং ঝর্ণা বন্ধ করে ঘরে আবার চলে আসে। কিন্তু উনি আবার শুনতে পায় ঝর্ণা দিয়ে আবার জল পড়ছে। উনি গিয়ে দেখে যে এগুলো আবার কেউ যেন চালিয়ে দিয়েছে, কিন্তু ঘরে তো উনি ছাড়া আর কেউ থাকে না। তাহলে এগুলো কে করছে? তারপর আমার মামা বুঝতে পারে যে উনি যে এই গোপন কথাটা মানুষদের কাছে বলে দিয়েছে, এজন্যই ওনার সাথে এই সমস্যাগুলো হচ্ছে। উনি তো ভেবেছিলেন ওই অবয়বগুলো শহরে এসে কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু উনি তো এখন বুঝতে পারেন যে তারা এখনও ওনাকে ক্ষতি করতে পারবে। দীর্ঘ 14 বছর যাবৎ এখনও পর্যন্ত আমার মামার সাথে ওই অদ্ভুত ঘটনাগুলো মাঝে মাঝে ঘটতে থাকে। উনি অনেক কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কোনোভাবে কোনো ফলাফল পাচ্ছেন না। এমনিতে ওনার কোনো ক্ষতি হয়নি, কিন্তু উনি মাঝে মাঝে ভয় পায় যে কেউ ওনাকে ফলো করছে, অথবা ওনার ঘরের বেসিংয়ের কল বা ঝর্ণা কেউ অটোমেটিক ছেড়ে দিয়েছে। এরকম অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে উনি যদি বাড়িতে একা থাকে তখন। তো মূলত এই ছিল ঘটনা। বন্ধুরা, ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়।